হাই প্রিয় পাঠক-পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের লেখিকা নরেন কবির তৃষা, পর্ব ৭, ভয়েস বাই আরবি। পাশের বাগানে বড় বড় শিমুল, বকুল, কৃষ্ণচূড়ার দল আজ কোকিলের কলতালে মুখরিত হয়েছে। সেই সুরের সঙ্গে বইছে উত্তরের হাওয়া, মিষ্টি হাওয়া ছুঁয়ে যাচ্ছে খানমহলের চারিপাশ। এই স্নিগ্ধ বাতাস কেবল গাছের নবকিশলয়গুলোকে বা সদ্য ফোটা বকুলগুলোকে নয়, ছুঁয়ে যাচ্ছে খানবাড়ির প্রতিটা সদস্যের হৃদয়কে। আজ যেন এক বিষণ্ণতার পরিসমাপ্তি ঘটিয়েছে, উৎসবের আমেজ লেগেছে। দীর্ঘ 5 বছরের শূন্যতা ঘুচিয়ে আজ রাউফিন ফিরছে নিজ মাতৃভূমিতে। পরিবারের সকলের মনে এক চাপা কৌতূহল আর আনন্দ দোলা দিচ্ছে, যেন অনেক দিনের নিভৃত দ্বীপটি পুনরায় প্রজ্বলিত হবে আজ। বহু প্রতীক্ষার পর এক নতুন প্রভাতের উদয়ের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব সবাই। সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত বাড়ির সব রমণীরা। রাউফিনের পছন্দের সব খাবার আজ নিজ হাতে রান্না করছেন রওশনারা খান। তার চোখে আনন্দ, অশ্রু, মুখে প্রাপ্তির হাসি। কিচেনের সম্মুখভাগে বড় ডাইনিংয়ের পার্শ্ববর্তী এক সোফাতে বসে আছে তিহু, রাফা, নীরা। নীরার হাতে বই, গভীর মনোযোগ দিয়ে একধানে পড়ছে সে। রাফা টুকিটাকি কাজে সাহায্য করেছে, আবার এসে বসেছে। আর এদিকে তিহু মির্জা সুজনার কাছ থেকে ধমক খাওয়ার পর থেকে সোফাতে এসে থ মেরে বসে আছে। কিছুক্ষণ আগেই তাকে রান্নাঘরে যাওয়া নিয়ে ভীষণ বকা দিয়েছেন মির্জা সুজনা। তার ভাষ্য মতে তিহুর শরীর পুরোপুরি সুস্থ হয়নি, আর আগুনের ধারে গেলে যদি জ্বরটা আরও বেড়ে যায়। এজন্যই তাকে নিষেধ করা সত্ত্বেও যখন সে ফের মির্জা সুজনাকে সাহায্য করতে গিয়েছিল, তখনই এক ধমক দিয়েছেন তিনি। একাধারে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল তিহু। রাফাকেও আজকে অবসর নেই, বড় ভাই আসছে বলে কথা, কত দায়িত্ব তার। বিরক্ত তিহু আশেপাশ ফিরে কি যেন ভাবছে। ভাবতে ভাবতে দেখতে পায় 2 তলা দিয়ে নামছে 2 জন রমণী। তিহুর কাছে সম্পূর্ণ অজ্ঞা তারা। সে নীরাকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই নীরু। এক মনে পড়তে থাকা কল্পরাজ্যে হারিয়ে যাওয়া নীরা হঠাৎ তিহুর এমন ডাকে কিছুটা কেঁপে উঠল। কিছু বলবে বৌমনি? তিহু সিঁড়ি বেয়ে আসা আর 2 জন রমণীর দিকে ইঙ্গিত করে বলল, ওরা কারা? তিহুর কথায় তাদের দিকে ফিরল নীরা। মোটা ফ্রেমের চশমাটা হাত দিয়ে সামান্য ঠিক করে তারপর তিহুর দিকে ফিরে বলল, ও ওরা? ওদের মধ্যে ব্ল্যাক টপস আর স্কার্ট পরা মেয়েটা হচ্ছে নাহা আপু, আর ব্লু সালোয়ার কামিজ পরা মেয়েটা হচ্ছে মনি আপু। নীরার কথায় তিহু এবার ভালো করে মেয়ে দুটিকে পর্যবেক্ষণ করলো। নাহার চেহারায় ওয়ালিদ খানের মুখাবয়ব গড়ন স্পষ্ট। তার মনির চেহারা একটু অন্যরকম, সুন্দরী, হ্যাঁ অবশ্যই। ডাগর ডাগর চেহারা, ডাগর ডাগর চোখের অধিকারিণী সে। গায়ের রং তিহুর মতো অতটা উজ্জ্বল নয়, তবে সে লাবণ্যময়ী। তার কৃষ্ণকালো চুলগুলো ঢেউ খেলানো স্রোত তরঙ্গের নেই। তবে অবাক করা বিষয় হচ্ছে তার চোখগুলো অদ্ভুত রকম ফুলে ওঠা, রক্তিম বর্ণের, যেন কত রাত নির্ঘুম কাটিয়েছে সে। তিহু যখন তাদের পর্যবেক্ষণে ব্যস্ত, ঠিক তখনই তার পাশ কাটিয়ে চলে গেল তারা। একবারও তার দিকে ঘুরেও তাকালো না। বেশ অবাক হলো তিহু। কালকে থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের সাথে তার পরিচয় হয়েছে, সবাই তাকে বেশ যত্ন করেছে। যদিও নীলের বড় হুটা একটু অন্যরকম, কিন্তু এই মেয়ে দুটা। নাহার মনে কিচেনের কাছে এসে দাঁড়ালো। তাদের দেখে মির্জা সাইমা হেসে বলল, কি ব্যাপার, এতক্ষণ পরে মনে হলো বের হওয়া প্রয়োজন? আর মনি, তোর চোখ মুখের এ হাল কেন? তখনই পাশ থেকে মুন্নির মা বলল, বাদ দাও তো ভাবি, দেখো হয়তো কাল রাতে আবার কোনো স্যাড মুভি দেখেছে আর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। কিছুদিন আগেই তো ওই যে কি মুভি রিলিজ হয়েছে, সায়ারা না কি, ওইটা দেখেই তো 2 দিন যাবৎ শুধু কান্না করে গিয়েছে। মায়ের কথায় মৃদু মন্দ চাপা হাসল মুন্নি। মুভি? আসলেও মুভি। তার জীবনের গতিধারা যে এক চমকপ্রদ কারণ করুণ মোড় নিয়েছে। তা হয়তো কোনো মুভিকেও হার মানাবে। যে ব্যক্তির প্রতিটা খুঁটিনাটি মুন্নির ভালো করে জানা, সেই ব্যক্তি তাই নেই, বিয়ে করে নিয়েছে। মলিন হাসির রেখা ফুটে উঠল মুন্নির ঠোঁটের কোণে। নাহা একবার সেদিকে তাকালো।
বুকের মাঝে কি যেন মোচড় দিয়ে উঠল তার। কেউ জানুক আর না জানুক, নাহা খুব ভালো করে জানে মুন্নি নীলকে ঠিক কতটা ভালোবাসে। সমুদ্রের অতল স্পর্শনীয়তার ন্যায় সেই ভালোবাসা যখন হার মেনেছে, তখন থেকে নাহার মনে এক অজানা আশঙ্কা দানা বেঁধেছে। মুন্নি আপুর ব্যাপারটা তো তার জানা, তবে সে যে আয়াসকে পছন্দ করে, না না পছন্দ না, রীতিমতো ভালোবাসে, সে ব্যাপারে যে তোর সকলে অজানা। তবে যদি তার সাথে এমন হয়, না না, এসব কী ভাবছে নাহা, এসব কোনোদিনই হতে দেওয়া যাবে না, কখনোই না। হাজারো কল্পনাকে রীতিমতো পা দিয়ে পিষে নাহা এক ঝলক সোফায় বসে থাকা মেয়েটির দিকে তাকালো। ভুবন মোহিনী সুন্দরী মেয়েটি, ঠিক যেন কোনো কবির রচিত কাল্পনিক নায়িকা। তেমনই তো সব দিক থেকে পারফেক্ট মেয়েটা। সুদীর্ঘ আখি পল্লব বিশিষ্টতা, টাগর টাগর মধুরঙা মনির নেত্র, চিকন জলায়ন, নবকিশলয়ের মতো কম্পিত একজোড়া গোলাপি অধর, নাসিকাটি পাতলা এবং তীক্ষ্ণ, সব মিলিয়ে যেন কোনো দক্ষ কারিগরের পরম যত্নে এক অনবদ্য ভাস্কর্য। সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে পরম যত্ন দিয়ে তৈরি করেছেন। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মেয়েটির একগুচ্ছ সুদীর্ঘ কেশরাজ। হালকা লালচে চুলগুলো বিনুনির আবৃত থাকলেও সেগুলো সোফার পিছনে ফ্লোরে এসে পড়েছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে মেয়েটিকে। নাহার নিজেরই এক প্রকার ঘোর লেগে গেল, একটা মেয়ে এত সুন্দর হতে পারে। তবে এতক্ষণ মুন্নির কথা মনে পড়তেই ঘৃণার সহিত দৃষ্টি ফিরিয়ে নিল সে। হোক সে ভুবন মোহিনী অপরূপা কিংবা স্বর্গীয় অপ্সরা, তবে তার কারণে মুন্নির এমন একপাক্ষিক ভালোবাসা যাওয়া মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। না, কখনোই ক্ষমা করতে পারবে না মেয়েটাকে, কখনোই না। আচ্ছা, কথা কি এবার বললে শুনতে পাস না? বললাম তো আজকে আমার পক্ষে পানিমন্ত্রীর সাথে দেখা করা সম্ভব না। যদি তার বেশি প্রয়োজন হয় তাহলে সে আরও 2 দিন অপেক্ষা করুক। নীলের তীক্ষ্ণ কণ্ঠে অপর প্রান্তে থাকা লোকটা চুপসে গেল। তারপর স্থির কণ্ঠে বলল, আচ্ছা ভাই, আমি দেখছি ব্যাপারটা। দেখা দেখি কিছু নেই, আমি বলেছি মানে সেটাই ফাইনাল। আগামী 2 দিনের আগে উনি যদি আমাকে নক করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা বলে কল কেটে দিল নীল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে তার। এই পানিমন্ত্রীটাও ঝুড়েছে। বিগত 1 সপ্তাহ ধরে তাকে ফোন করে জ্বালাচ্ছে। জিজ্ঞেস করলে বলে ব্যক্তিগতভাবে দেখা করা প্রয়োজন একান্তে। নীল বোঝে না কেন একান্তে দেখা করা প্রয়োজন। নীলের কণ্ঠে এক ঝলক সিঁড়ির দিকে তাকালো তিহু। তিহুর পরনে আজ গতানুগতিক, নীলের পরনে আজ গতানুগতিক একই সরু পাঞ্জাবি, তবে আজ তাকে একটু অন্যরকম লাগছে। তিহু চোখ সরু করে ব্যস্ত হয়ে পড়ল নীলকে বিশ্লেষণ করতে। তার নীল মণিযুক্ত তীক্ষ্ণ চোখের উপর থাকা ভ্রুদের সামান্য কুঁচকানো, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। নিশ্চয়ই আবারও কোথাও না কোথাও ঝামেলা পাকিয়েছে। আফটার অল নেতাদের তো এই একটাই কাজ, ঝামেলা বাঁধানো। তেও সামান্য ঠোঁট মাখিয়ে পাশ ঘুরল। নীল এক ঝলক আর চোখে তার দিকে দেখল। তারপর কিচেনের সামনে এসে মির্জা সূচনাকে উদ্দেশ্য করে বলল, এদিকে আর অবস্থা কত দূর? রাফিন কিন্তু চলে এসেছেন। রাফিন নীলের মাসখানেকের বড় হওয়ায় দুজনের সম্পর্ক বন্ধুর মতো। তাই কখনো সে রাফিনকে ভাই বা ভাইয়া বলে না, নাম ধরে সম্বোধন করে। মির্জা সূচনা ব্যস্ত ভঙ্গিতে বলল, এদিকে সব কিছু সম্পন্ন। তার কথা শেষ হতে দেরি সঙ্গে সঙ্গে মহলের বাইরে নীল আকাশ কম্পিত হলো এক ভিন্ন শব্দে। তবে এ কোনো পাখপাখালির গান নয়, এ এক যান্ত্রিক পাখির হুঙ্কার। সেই শব্দ ক্রমশ ঘন হয়ে আসছে, আর পরিবারের সকলের হৃদ এক চাপা উত্তেজনা যেন তুঙ্গে তুলছে। ব্যতিব্যস্ত হয়ে সকলের হাতের কাজ ফেলে ছুটে চলল বাহিরে। মহলের সবাই উপস্থিত বাহিরের বিশাল উঠানে। এক লৌহ কঠিন পক্ষী ধীরে ধীরে আঙিনার এক বিশাল সবুজ আবৃত ফাঁকা জায়গায় নেমে আসছে। তার যান্ত্রিক ডানার তীব্র ঝাপটানিতে চারপাশের গাছপালা দুলছে, যেন এক অজানা ঝড়ে সব কম্পনমান।
যন্ত্র পাখিটির উদরে লুকিয়েছে 5 বছরের প্রতীক্ষার প্রতিমূর্তি। সে যখন ভূমি স্পর্শ করল, সমস্ত বাতাস যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। নীরবতার এই ক্ষণটি যেন সকল ইন্দ্রিয়র উপর জয়ী হলো। ধীরে ধীরে যন্ত্র পক্ষীরাজের মাঝ থেকে নেমে আসলো নিখুঁতভাবে তৈরি ডার্ক নেভি স্যুট পরিধানরত এক সুদর্শন পুরুষ। দেখতে অনেকটা ব্রিটিশদের মতো পুরুষটির মুখাবয়ব চাঞ্চল্যতাবিহীন, কেবল শান্ত নিবিড় এক প্রশান্তি। সে প্রশান্তির মধ্যে দিয়েও তার তীক্ষ্ণ চোখ দুটোই আপনজনকে খুঁজে ফিরছে। দূরে দাঁড়িয়ে থাকা রসনারা খান এই দৃশ্য থেকে আর নিজেকে স্থির রাখতে পারলেন না। সকল বিধিনিষেধ, সকল জড়তা ভেঙে তিনি প্রায় ছুটে গেলেন তার পুত্রের দিকে। তার চোখে আনন্দের অশ্রু, মুখে এক তৃপ্তি হাসি। রাফিন যখন দেখল তার মা ছুটে আসছে, তার নিজের হৃদয়ের বাটটিও যেন ভেঙে গেল। 5 বছরের সকল শূন্যতা, সকল কষ্ট যেন এক লহমায় মিশিয়ে গেল যখন সে তার মায়ের উষ্ণ আলিঙ্গনে ধরা পড়ল। এক নীরব কিন্তু গভীর আবেগের পূর্ণ এই দৃশ্য, যা হার মানাবে ভাষার বর্ণনায়। অনন্য পরিজনেরাও তখন ধীরে ধীরে এগিয়ে এলো, যেন আজ এক নব সূর্যোদয়ের সূচনা হলো খানমহলের আঙিনায়। সময়টা সন্ধ্যার কিছু পর, ঘড়ির কাঁটায় সবে সন্ধ্যা 6টা কিংবা 7টা। খানমহলের সকলে জমায়েত হয়েছে বিশাল ড্রয়িং রুমে। বিবিধ জিনিসের রকমারিতে সাজানো হয়েছে সেখানে। প্রত্যেকের জন্যই গাদাখানেক দ্রব্যাদি। একে একে সবাইকে নিজের জিনিস বুঝিয়ে দিচ্ছে রাউফিন। হঠাৎ তিহুর সম্মুখে এসে থমকালো, ভ্রু কুঁচকে সামান্য তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, তোমাকে তো ঠিক। তার মুখের কথা শেষ হওয়ার আগে রুফিনিয়ে রাফা এক লহমায় বলল, ভাইয়া, এটা বৌমুনি, নীল ভাইয়ার। তাকে আর কাছে বলার সুযোগ না দিয়ে রাফিন নিজে খসখস কণ্ঠে বলল, ও তাহলে তুমি নুরাইন। তিহু এক ঝলকে নীল দিকে তাকালো, তারপর সম্মতিসূচক মাথা নাড়ালো। জি, আমি নুরাইন, নুরাইন হক। রাফিন এবার এক ঝলক নীলের দিকে তাকালো, তারপর তিহুর দিকে ফিরে হেসে বলল, ও হাই, আমি মাহমুদুল হক। বাই দ্য ওয়ে, সারনেম সেম। তাই তো দেখছি। রাউফিন এবার তিহুর দিকে ফিরে প্রফুল্ল হেসে বলল, সো ডাজ দিস মিন উই আর লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার? তিহু খানিক হাসল, তারপর মাথাটা জাগিয়ে বলল, মেবি। রাউফিন এবার কিছুটা হতাশাগ্রস্ত আর অনুশোচনার সম্পূর্ণ দৃষ্টি নিয়ে বলল, বাট সরি সিস্টার, আমি যখন মিমিয়ার কাছে তোমার কথা শুনেছিলাম তখন আর টাইম নেই, তোমার জন্য কিছু আনতে পারি না। আই এম রিয়েলি সরি। ইটস ওকে ব্রাদার, সিস্টার যখন বলছো তাহলে দেনা পাওনার হিসাবটা না হয় পরে চোকানো যাবে। আফটারঅল ছোটো বোন হিসেবে তোমার কাছ থেকে তো কোনো স্পেশাল ইভেন্টের জন্য আমার গিফটের প্রয়োজন হবে না, যে কোনো মুহূর্তে আমি সেটা পেতে পারি। রাফিন মুগ্ধ হলো তিহুর এমন আন্তরিক আচরণে। মির্জা সূচনা বৌমার আন্তরিকতায় মুচকি হাসলেন। মির্জা শামীমা তার দিকে এগিয়ে এসে বলল, যে যাই বলুক আপা, আমাদের নুরাইনটা কিন্তু খাঁটি সোনা, তো সংসারটা একমাত্র ওই সামলাতে পারবে। মির্জা সূচনা এক ঝলক বোনের সরল মুখ পানে তাকালো, তারপর ফের বৌমার দিকে তাকিয়ে বলল, আমি জানি। হঠাৎই এত কথোপকথনের মাঝে একজনকে খুঁজে চলল রাফিনের চোখ দুটি। দুই একবার আশেপাশে তাকিয়ে সে মির্জা সূচনার উদ্দেশ্যে বলল, মামনি, মুন্নি কই? মির্জা সূচনা একপাশে এপাশ ওপাশ তাকালো। মুন্নিকে দেখতে না পেয়ে রুমিনারার দিকে তাকিয়ে বলল, মুন্নি কই? রুমিনারা বলল, দেখো ভাবিজান হয়তো রুমে ঘুমিয়ে আছে, বললো তো মাথা ব্যথা করছে। তাই বলে রাফিন এতদিন পর আসলো, একবার দেখাও করলো না। ওই যে তখন আমাদের সাথে গেল না, তারপর থেকেই রুমে দরজা লাগিয়ে দিদি বসে আছে। কেউ ব্যাপারটা অত গুরুত্ব দিল না। তিহুর কেন জানি মনটা খটখট করছে। অদ্ভুত এক রহস্যময়ী মেয়ে মুন্নি। এবারই সবার সাথে হয়তো একদিনেই তিহুর আলাপচারিতা ঠিক মতো হয়নি। তবে অনুমান নির্ভর প্রচেষ্টায় সে যতদূর বুঝেছে, মুন্নি মেয়েটা বড়ই অদ্ভুত। আর সবচেয়ে আশ্চর্যকর বিষয়, যেখানে তিহুর আরও বেশি অদ্ভুত লাগার কারণ, তা হচ্ছে মুন্নি সকালবেলায়
গার্ডেন এরিয়ায় নীলের দিকে এক অদ্ভুত ভঙ্গিমায় বারবার তাকাচ্ছিল। হঠাৎই কল্পলোকে ডুবে তিহুর চিকন ভুরচূড়া কুঁচকে এলো। 2 তলার করিডরে দিয়ে নীলের রুমটার দিকে যাচ্ছিল তিহু। হঠাৎই এক পরিচিত মুখের দর্শন পেতে থমকালো তার পথচারণা। রমণীটি সেই মানবী প্রথম দেখাতে চিনে ফেলল তিহু। না চেনার তো কোনো কারণ নেই। সকালে বেশ ভালো করে মেয়েটিকে পর্যবেক্ষণ করেছে, তবে তার এখানে থাকার কথা না। এদিকে সমগ্র এরিয়া জুড়ে তো শুধু একটাই রুম, সেটা নীলের। মানবীটি এক ঝলক তাকালো তার দিকে। তিহু স্বাভাবিকভাবে মুচকি হেসে বলল, ও তুমি এখানে? তোমাকে তো সবাই খুঁজছে। বাই দ্য ওয়ে, তোমার মাথা ব্যথা করছিল শুনলাম, কমেছে? কি করে ফাঁসিয়েছ নীল ভাইয়াকে? প্রশ্নের জবাবে এমন উত্তর হয়তো আশা করেনি তিহু। হঠাৎ ভ্রু কুঁচকালো, সরু চোখে সন্ধিয়ান কণ্ঠে বলল, মানে? কিছুটা তেতে উঠল মুন্নি। তার কাছে মেয়েটির এমন প্রশ্ন ন্যাকামিবিহীন, অন্য কিছু নয়। বিরক্তিকর কণ্ঠে সে বলল, মানে বুঝছো না? কচি খুকি নাকি তুমি? আমি বলছি তুমি কি করে আমার নীল ভাইয়াকে ফাঁসিয়েছ? প্রথম সাক্ষাতে মুন্নির আমার এরকম উগ্র আচরণ বিস্ময়ে ছেয়ে গেল তিহুর মুখশ্রীতে। এতক্ষণ যাবৎ মুচকি হাসির রেখা বিদ্যমান মুখশ্রীতে নেমে এলো মুহূর্তে একরাশ বিস্ময় এবং বিরক্তি। কিসব বলছো? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক থাকবে না মানে? তোমার মতো লো ক্লাস মেয়েকে চিনতে মাথা ঠিক রাখার প্রয়োজন হয় না। 3rd ক্লাস মেয়ে কোথাকার। যখনই দেখলে বড় লোক তখন আর নিজের লোভ সামলাতে পারলে না, তাই না? জিভ লক লক করে উঠল। তিহু মুন্নির এমন কথায় তেটে উঠল। মাত্রই কি বলল মুন্নি? 3rd ক্লাস? তাকে 3rd ক্লাস বলল? ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় তিহু বলল, ওই গলা নামিয়ে। আর তুই 3rd ক্লাস মেয়ে কাকে বললি? তোর নিজের কোনো ক্লাসের ঠিক নেই। তুই কতটুকু জানিস আমার সম্বন্ধে? আমার বাপদাদার যে সম্পত্তি আছে তাদের তোর মতো 1000টা মেয়েকে আমরা বাসায় ঝি করে রাখা যাবে, তাই গলা নামিয়ে কথা বল। মুন্নি বেশ অবাক হলো তিহুর এমন আচরণে। সে হয়তো কল্পনা করতে পারেনি তিহু অতটা রুদ হতে পারে। কেন, তিহুর চেহারায় মিষ্টি মিষ্টি ভাব আছে যা দেখলে সহজেই কেউ ধরতে পারবে না। তার ভেতরকার আগ্নেয়গিরির উদ্গীপটি ঠিক কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে। তবে মুন্নি কি কম যায় নাকি? সেও তিহুর কথা জবাব দিল, ভাষা ঠিক কর। তোর কথায় বোঝা যাচ্ছে তোর ভদ্রতার শিক্ষা। তাকে শেষ করতে দিল না তিহু। কথার মধ্যিখানে তাকে থামিয়ে সে বলল, বিশ্বাস কর আমি ভদ্র নই, চরম অভদ্র। আমি একেবারে খেতাবপ্রাপ্ত অভদ্র। তাই যদি চাস আমি ভদ্রতা বজায় রাখি তাহলে নিজের ভদ্রতার সীমানায় ভরতে থাকার চেষ্টা কর। কথাটা বলেই তিহু সেখান থেকে চলে যায়। এক মুহূর্তের জন্য সে পেছন ঘুরে তাকায় না। এদিকে মুন্নির বিস্মিত আঁখি যুগল, অবাক বিশ্লেষণের ব্যক্ত গম্ভীরময়ী রমণীটিকে। এ যেন মির্জা সুজনায় 2nd ভার্সন। একদম সেরকমই গাম্ভীর্য, দাম্ভিকতা ঝরে পড়ছে মেয়েটির কথা আর চালচলন। আকাশে অর্ধচন্দ্র বিদ্যমান। সময়টা রাত 10টার কিছুটা পরে। নীলের রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিল তিহু। কি বিশাল রুম! তবে সবচেয়ে সুন্দর লাগার মতো জিনিসটা হচ্ছে উত্তর সাইডে সুইমিং পুলটা। রুমের সাথে লাগোয়া সুইমিং পুল আর তার স্বচ্ছ পানিতে দৃশ্যমান নানা রঙের পাথরগুলো নজর কাড়ে। চারিধারে হরেক রকমের নাম না জানা বাহারি ফুলের সমাহার। তবু এক নজরে পানির দিকে তাকিয়ে নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করছে। সফলও হয়েছে কিছুটা তাতে। তাৎক্ষণিক রুমে কারো পায়চারি বা পদধ্বনির শব্দে সেখান থেকে রুমে আসে সে। নীল সবে নিজের পাঞ্জাবিটা বদলে একটা ফুল স্লিভ শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে। লোকটাকে এক এক সময় এক এক রকম লাগে তিহুর কাছে। এই যেমন এখন হলিউডের কোনো বড় নায়কের মতো লাগছে, আবার কখনো কখনো তাকে অভিজ্ঞ নেতাদের থেকেও দ্বিগুণ গাম্ভীর্যপূর্ণ লাগে। তবে লোকটা যেন এই লুকে বেশি ভালো লাগে তিহুর। সে মুগ্ধ নয়নে নীলকে বিশ্লেষণে ব্যস্ত। তাৎক্ষণিক মুন্নির ব্যাপারটা মাথায় আসতেই সে দৃষ্টি নামালো। তারপর নীলকে দেখে বলল, আপনার ফোনটা একটু দিন তো। নীল কোনো কথা না বলে বেড সাইডের টেবিলের উপর থেকে
তার আইফোনের বক্সের দিকে ইশারা করলো। তিহু নীলের ইশারায় এক ঝলক সেদিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, এই লোক কি দৈনিক ফোন বদলায় নাকি? নীল হয়তো শুনতে পেল তিহুর কথাটা। সোফায় বসে ল্যাপটপ অন করতে করতে বলল, ফোনটা তোমার, আমার না। তিহু সবে ফোনটা রিটেলস বক্স থেকে আনবক্সিং করে হাতে ধরেছিল। নীলের এমন কথায় অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো সে। একবার হাতে থাকা আইফোনটার দিকে আরেকবার নীলের দিকে তাকিয়ে বলল, এই ফোন নিয়ে আমি কি করব? নীল ভাবলেশীনভাবে বলল, চাইয়া থাকবা? মানে, যেহেতু তুমি ফোন দিয়ে কি করবা কিছু খুঁজে পাচ্ছ না, তাই তাকিয়ে থাকবো সর্বক্ষণ। আমার এত দামি ফোন লাগবে না, বাট আমার লাগবে। মানে? তো মানে করো কেন? দিয়েছি যখন নিয়ে নাও, আর একটা প্রশ্নও নাই। কেউ কিছু একটা বলতে গিয়েও থামলো, তারপর ফোন হাতে নিয়ে একবার সবগুলো ফাংশন চেক দিয়ে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। মার সাথে কথা শেষে প্রায় আধ ঘন্টার পর রুমে প্রবেশ করলো তিহু। নীল তখন নিজের সমস্ত কর্মব্যস্ততা সমাপ্তি ঘটিয়ে সবে ল্যাপটপ অফ করছে। তিহু দেখলেন, সে বলল, নূর। তিহুকে দেখে সে বলল, নূর। নীলের কণ্ঠে যেন অন্যরকম কিছু ছিল। তিহু না চাইতেও ঘুরে তাকালো। নূর নামটা কিছুটা নুইট এর হয়ে পৌঁছালো তার কানে। আশ্চর্য হয়ে সে বলল, কিছু বলবেন? শোনো তো একবার। তিহু এগিয়ে আসলো। নীল তার হাত থেকে ফোনটা নিয়ে বলল, এফবি অ্যাকাউন্ট আছে তোমার? ছিল তো। পাসওয়ার্ড মনে আছে? থাকবে না কেন, অবশ্যই আছে। বলো। তিহু কোনো কথা না বলে চুপটি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলো। নীল পরপর দুইবার পাসওয়ার্ড বলতে বলার পরেও অপর পাশ থেকে কোনো জবাব না আসায় বিরক্ত হয়ে বলল, কি বললাম শুনতে পাচ্ছ না? পাসওয়ার্ড কি? তিহু আমতা আমতা করে বলল, মানে। নীল ভ্রু কুঁচকে তারপরে তাকালো, বলল, মানে কি? আসলে কোনো আসলে নকলে আমি শুনতে যাচ্ছি না। যা বললাম সাফ সাফ অ্যান্সার দাও। ফেসবুক পাসওয়ার্ড কি তোমার? তিহু দ্রুত কণ্ঠে বলল, কুত্তার বাচ্চা। তিহুর কথায় দেখতে ভীষণ খেয়ে গেল নীল। বুকে থাপ্পড় দিতে দিতে নিজেকে সামলে বলল, কি? নীলের এমন অবস্থা দেখে তিহু বলল, আরে আরে এমন করছেন কেন? আপনাকে তো বলিনি। তো এটা আমার ফেবু পাসওয়ার্ড। লাইক সিরিয়াসলি, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ফেসবুক পাসওয়ার্ড এরকম হয়? টিউ কিছু একটা ভাব নিয়ে বলল, এসব আপনি বুঝবেন না মিস্টার। এমন পাসওয়ার্ড যে কেউ কোনোদিন আন্দাজ করতে পারবে না। নীল মুখটা গোমরা মুখ করে বলল, বুঝলাম। কিছুক্ষণের মাঝে নীল ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে টিউর একটা অ্যাকাউন্ট ঢুকলো। সামান্য স্ক্রল করতে তার সামনে ভেসে উঠল সর্বশেষ পোস্ট, যেখানে বড় বড় অক্ষরে লেখা, আজ একটা শ্বশুরবাড়ির নাইন দেখা আম্মু শ্বশুরবাড়িতে থাকতে হয়, জীবনটা বেদনার। নীল বিস্মিত হয়ে তাকালো তিহুর দিকে। জীবনে কী যে পাপ করেছিল যার দরুন এমন মেয়েটিকে বিয়ে করতে হয়েছে। ভাবনার চেষ্টা করলো সে। এদিকে তিহু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, আরে মিস্টার, আপনার কাম থাকলে বলুন, ঘুমাবো আমি। নীল ফোনটা হাত থেকে রেখে বলল, নাও, হয়ে গেছে। তিহু ফোনে ফেসবুক অ্যাকাউন্ট অন করে দেখে, ভাবলো একবার গ্রুপ চেক করা যাক। তবে তার ফোনে কি এমবি আছে? না তো। সে দ্রুত নীলের দিকে ফিরল। আচ্ছা, আপনাদের এখানে ওয়াইফাই আছে না? আপনার নিজস্ব, মানে শুধু আপনার রুমের জন্য তো, নাকি পুরো মহলের সবার? আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। তাহলে ওয়াইফাই অবশ্যই শুধু আমার রুমের জন্যই হবে, মহলেরটা আলাদা, এখানে আসে না। তিহু মুখ বাঁকিয়ে মনে মনে বলল, ঢং বাজি না। বললেই হয় মহলেরটা এখানে পাওয়া যায় না, তা না আবার ঢং করে বলতে হয় আমার জিনিস আমি কারোর সাথে শেয়ার করি না। তিহু কেমন চুপ থাকতে দেখে নীল বলল, কিছু বলবে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? পাসওয়ার্ডটা একটু দিবেন? আই লাভ ইউ। নীলের কথায় তিহুর চোখ কঠোর থেকে বেরিয়ে আসে উপক্রম। বিস্মিত কণ্ঠে বলল, কি বললেন? এটা ওয়াইফাই পাসওয়ার্ড। একটু আগে তো খুব আমাকে বলছিলেন।
তো আপনার কি মনে হয় কোনো স্বাভাবিক মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড আই লাভ ইউ হতে পারে? এটা আমি না, এজাজ দিয়েছে। আর চুপচাপ বসে কাজ থাকলে সেটা করো, বকবক করে আমার মাথা খেও না। বলেই নীল মোবাইলে স্ক্রলিংয়ে ব্যস্ত হয়ে পড়ল। দিহুর নাক মুখ সিটকে একবার তাকিয়েছিল সেদিকে, তারপর নিজেও বিছানায় গিয়ে এবার নিজের মেসেঞ্জার চেক করতে লাগলো। কিছুক্ষণ পর দিহু হঠাৎ বলল, এই যে শুনছেন? সারাদিনের ক্লান্তি শেষে হয়তো একটু ঘুম ঘুম আসছিল নীলের। দিহুর কণ্ঠে সে বলল, বলো। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন প্লিজ? বেশি ঢং না করে বলে ফেলো। অ্যাকচুয়ালি আমি গ্রুপে ঢুকেছিলাম, কালকে আমাদের একটা ক্লাস টেস্ট আছে। পিসি স্যার নিজে যাওয়ার জন্য জরুরি তলব করেছে, তাই যদি আমাকে একটু যেতে দিতেন। না মানে আমার ভার্সিটি অবধি যাওয়া লাগবে না, শুধু বাড়ি থেকে বের করে আমাকে হেল্প করতে পারলেই হবে। আর তাকে কথা বলার মাঝে থামিয়ে দিয়ে বলল, এত ফর্মালিটির দরকার নেই। বলেছে যখন অবশ্যই কালকে তুমি ভার্সিটিতে যাবে, এখন ঘুমিয়ে পড়ো। তিহু অতি ভদ্রমের মতো বলল, আচ্ছা। নীল সোফাতে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল, কিন্তু তিহুর চোখে ঘুম নেই, মনে আনন্দের জোয়ার বইছে। কাল মাহার সামনে গিয়ে এতদিনের অ্যাডভেঞ্চারের কথাগুলো বলতে পারলে একদম শান্তি মিলবে তার। কত কথা জমা হয়ে আছে। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। আর পর্ব ছোট দেওয়ার কারণে দুঃখিত, পরের পর্ব থেকে বড় দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।